আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর বি পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের কনসেপ্টগুলো। অ্যান্ড আবার আজকে হচ্ছে এটার সি নাম্বারটা আগে দেখি। আমাদের সি নাম্বারে বলেছে মেলিন্ডা কানেক্টস হার ল্যাপটপ টু দ্য ইন্টারনেট থ্রু হার রাউটার। So tick one box in each row to identify whether the task is performed by the router or not. So receives packets from devices. So router receives packets from devices. Is it true or false? So এটা কিন্তু মাস্ট বি ট্রু হবে। সো এখানে কিন্তু টিকটা আমাদের পারফর্ম বাই রাউটারে হবে। ওকে ফাইন। রাউটার ফাইন্ডস দ্য আইপি অ্যাড্রেস অফ আ ইউআরএল। সো এইটা কিন্তু রাউটার করে না। ফাইন্ডস দ্য আইপি অ্যাড্রেস অফ আ ইউআরএল, এই কাজটা কিন্তু হচ্ছে আমাদের ব্রাউজার করে। কি করবে? ব্রাউজার করবে। সো তার মানে এটা হবে কি আমাদের নট পারফর্ম বাই আ রাউটার। তারপরটা হচ্ছে আমাদের ডিরেক্টস ইচ প্যাকেট টু অল ডিভাইসেস অ্যাটাচ টু ইট। সো ব্যাপারটা হচ্ছে এরকম, রাউটার ডিরেক্টস ইচ প্যাকেট টু অল ডিভাইসেস অ্যাটাচ টু ইট। এখানে ইট কিন্তু হচ্ছে আমাদের রাউটার। সো রাউটার ডিরেক্টস ইচ প্যাকেট টু অল ডিভাইসেস অ্যাটাচ টু ইট। সো এইটাও কিন্তু আমাদের রাউটারের মেইন থিম না। এখানে বলছে রাউটার রাউটার ডিরেক্টস ইচ প্যাকেট টু অল ডিভাইসেস। তো দেখেন রাউটার কিন্তু হচ্ছে আপনার জাস্ট রাউটার থেকে হচ্ছে আপনার বেসিক কোন, মানে ধরেন যখন হচ্ছে আমাদের ট্রান্সমিশনটা স্টার্ট হয়, আমি তাও সিম্পলি একটু বুঝাই দিই এটা। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের রাউটার, হ্যাঁ, জাস্ট ধরে নেন এ পাশেটা হচ্ছে আমাদের রিসিভার রাউটার অ্যান্ড মিডিলে হচ্ছে আমাদের আরও অনেকগুলো রাউট আর রুট আছে। সো লাইক এইগুলো হচ্ছে আমাদের একটা রুট। সো আমাদের ডেটাটা হচ্ছে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, দেন এইখানে, তারপর এইখানে। জাস্ট ধরলাম যে আমাদের ডেটাটা হচ্ছে আমাদের এইভাবে ট্রান্সমিট হবে। সো রাউটার কিন্তু এই যে এই যে টোটাল যে এই ধরেন যে 1 2 3 4 5 6 তারপরে 7, এই যে টোটাল যে আটটা রুট মিনস ধরেন যে আটটা ডিভাইস। সো এই আটটা ডিভাইসের সবগুলোতে কিন্তু আমাদের এই রাউটার কিন্তু ডিরেকশন কিন্তু দিবে না। এই রাউটার থেকে কিন্তু জাস্ট এই রাউট ওয়ানে হচ্ছে কিন্তু কি আপনার প্যাকেটসগুলো ডিরেক্ট করবে যে না প্যাকেটগুলো হচ্ছে রাউট ওয়ানে আপনার সেন্ড হবে। এরপর রাউট ওয়ান থেকে কি রাউট ফোরে যাবে, নাকি হচ্ছে রাউট থ্রিতে যাবে, নাকি রাউট টুতে যাবে, সেইটা কিন্তু ডিপেন্ড করে রাউট ওয়ানের উপর। রাউটারের উপর কিন্তু আর ডিপেন্ড করতেছে না। সেইটাই আমরা এখানে আমাদের কোয়েশ্চেনে আমরা বলছি যে রাউটার ডিরেক্টস ইচ প্যাকেট টু অল ডিভাইসেস অ্যাটাচ টু ইট। না, অল ডিভাইস কিন্তু না, তাই না? তাহলে এই আমাদের এটাও কি হবে? নট পারফর্মড বাই রাউটার। লাস্টে বলেছে রাউটার স্টোরস দ্য আইপি অর ম্যাক অ্যাড্রেস অফ অল ডিভাইসেস অ্যাটাচ টু ইট। হ্যাঁ, এটা কিন্তু আপনার ঠিক যে আপনার কোন রুট থেকে কোন রুটে যাচ্ছে, কোন রুটের আইপি অ্যাড্রেসটা কি, কোন তারপরে হচ্ছে কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কি, সেইটা কিন্তু হচ্ছে আমাদের রাউটারে কিন্তু আপনার স্টোর হয়ে থাকে। ঠিক আছে? কারণ মেইন থিম দেখেন আপনার সোর্স থেকে যখন ডেস্টিনেশনে হচ্ছে আপনার প্যাকেটগুলো আপনার ট্রান্সমিট হবে। সো সোর্সের যে অ্যাড্রেস, ডেস্টিনেশনের যে অ্যাড্রেসটা কিন্তু আপনার আগে থেকে কিন্তু রাউটারের মধ্যে কিন্তু আপনার স্টোর হয়ে থাকবে, না হলে কিন্তু আপনার ট্রান্সমিশন হতে হবে না। অ্যান্ড সোর্সের যে ম্যাক অ্যাড্রেস প্লাস আপনার ডেস্টিনেশনের যে ম্যাক অ্যাড্রেস, সেইটাও কিন্তু হচ্ছে আপনার রাউটারের মধ্যে স্টোর হয়ে থাকবে। সেটাই এখানে বলছে। সো তাহলে এইটাও লাস্টেরটাও কী হবে? আমাদের পারফর্ম বাই রাউটার। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিছু কনসেপ্টগুলো, সিম্পল কনসেপ্ট। সো এই কনসেপ্টগুলো হচ্ছে আমরা এখানে আপাতত অ্যাড করলাম না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোশ্চেন দেখে জাস্ট সিম্পলি এইগুলো মাথায় রাখলেই তো হচ্ছে, এগুলো তো ইজি জিনিস। আচ্ছা, এবার দেখি এখানে কি বলেছে। মেলিন্ডা মেইনলি ইউজেস দ্য ইন্টারনেট টু ওয়াচ ফিল্মস অ্যান্ড প্লে কম্পিউটার গেমস। ফাইন, এটা তো এটা তো আমরা সবাই করি, আমরা তো আর কেউ ভালো কাজে ইউজ করি না ইন্টারনেট। So tick one box to identify whether Melinda should connect.
to the router using a wired or wireless network and justify your choice. So এখানে হচ্ছে আপনি কিন্তু যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। আমি কিন্তু আগে বলেছি যে কি বললাম যে আপনি যে কোনো একটা কিন্তু চয়েস করতে পারেন, কারণ দেখেন আমাদের রাউটার কিন্তু ওয়্যার্ডও আছে আবার কিন্তু ওয়্যারলেসও আছে। তাহলে এখন আপনি ওয়্যার্ড ইউজ করবেন নাকি আপনি ওয়্যারলেস ইউজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, ইভেন আপনার নিডের উপর ডিপেন্ড করে, আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। সো তাহলে এখানে আপনি ওয়্যার্ডও চুজ করতে পারেন, ওয়্যারলেসও আপনি চুজ করতে পারেন। ওয়্যার্ড যদি চুজ করেন কেন চুজ করছেন সেটা আপনাকে বলতে হবে, ওয়্যারলেস যদি চুজ করেন কেন চুজ করছেন সেটা আপনাকে বলতে হবে। সো তাহলে আমরা এখানে দুইটা পার্টি একটু ভালোভাবে দেখব। সো এটা হচ্ছে আমাদের 4 এর C2। সো তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ওয়্যার্ড কানেকশন আমরা কেন ইউজ করি, সো এটা যদি আমরা একটু সিম্পলি বলি, wired connection for router. So একটা দেখবো wired, একটা দেখবো হচ্ছে আমাদের wireless। সো তাহলে এখানে হচ্ছে দেখেন ওয়্যার্ডে কিন্তু হচ্ছে মানে একটা কনসেপ্ট মাথায় রাখবেন যে আপনার ধরেন সেম আপনি হচ্ছে সেম ইন্টারনেট স্পিড হচ্ছে আপনি ইউজ করতেছেন, আপনার ইন্টারনেট স্পিড সেম, আপনার রাউটারের কনফিগারেশনও সেম, জাস্ট একটা হচ্ছে আপনার ওয়্যারলেস একটা হচ্ছে ওয়্যার্ড। তাহলে আপনার স্পিড কিন্তু আপনি একটু হলেও বেশি পাবেন ওয়্যার্ডে, কারণ ওয়্যার্ড কানেকশনে কিন্তু আপনার ডিরেক্টলি কিন্তু আপনার ওয়্যার্ড দিয়ে কিন্তু আপনার কি কিন্তু আপনার সিগন্যাল পাস হবে। সো সেইখানে কিন্তু আপনার কোনো রেজিস্ট্যান্স কিন্তু থাকবে না, কোনো ব্লকেজ কিন্তু থাকবে না। কিন্তু ওয়্যারলেস যদি ইউজ করেন তাহলে ওয়্যারলেস কিন্তু হচ্ছে আপনার এনভায়রনমেন্টের মধ্য দিয়ে হচ্ছে আপনার রেডিও সিগন্যাল ওয়েভ দিয়ে কিন্তু আপনার কী হবে সিগন্যাল পাস করবে। সো তাহলে আপনার আমাদের এনভায়রনমেন্টে তো অনেক রেজিস্ট্যান্স আছে তাই না, আপনার স্মল স্মল পার্টিকেলস আছে তাই না, ধুলাবালি আছে, আমাদের ওয়াইন্ড আছে, ওয়াইন্ডও কিন্তু একটা খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স কিন্তু তাই না। সো তাহলে আমাদের যদি রাউটারের কনফিগারেশন সেম থাকে, আমাদের রাউটারের স্পিড সেম থাকে, ডিভাইসও সেম থাকে, কিন্তু একটা যদি হয় ওয়্যার্ড আর একটা যদি হয় ওয়্যারলেস, তাহলে আলটিমেটলি কিন্তু কিন্তু বলতে গেলে আপনার কিন্তু ওয়্যারলেসে কি সরি ওয়্যার্ডে কিন্তু আমরা বেটার পারফরমেন্স পাবো। এখন এখানে মেলিন্ডা হচ্ছে কি করে, সে হচ্ছে আপনার ফিল্মস দেখে আর হচ্ছে গেম খেলে। সো তাহলে আমার মনে হয় ওর জন্য ওয়্যারটাই বেটার, তাও আমরা দুইটাই দেখব। ইভেন আপনি যদি এখানে ওয়্যারলেসও যদি দেন তাও কিন্তু হবে, হবে না তা না, আপনাকে বেনিফিটটা বলতে হবে তাহলেই হচ্ছে। সো আমরা ফার্স্টে আগে দেখে নিই ওয়্যারলেসটা দেখে নিই। সো ওয়্যারলেস আমরা যেটা বলতে পারি it provides faster connection, it provides higher bandwidth, দেন হচ্ছে আমরা আরো বলতে পারি it provides faster connection, আমি কিছু জিনিস অ্যাড করে দেই, it provides higher bandwidth for downloading or streaming, for downloading and streaming, এটুকু বললে হচ্ছে provides higher bandwidth for downloading and streaming, and হচ্ছে it provides less time waiting, less latency and less latency, it provides less time waiting and less latency, and then হচ্ছে আমরা কি বলতে পারি
it ensures more reliable and stable connection, and এটা বলতে পারি যে আমাদের এটা কিন্তু হচ্ছে আপনার লাইক মানে লেস রেজিস্ট্যান্স to issues with distance or walls or something else. So আমরা এটা বলতে পারি যে it it provides less susceptible to issues with distance or walls or resistances. এই বেশ হয়ে গেল, আমাদের আর লাগবে না, এর থেকে আর বেশি আমাদের দরকার নেই। এন্ড আমরা ওয়্যারলেসেরও কিছু বেনিফিট আমরা লিখতে পারি এখানে। হ্যাঁ, সো ওয়্যারলেস আমরা লিখতে পারি যে ওয়্যারলেসে কিন্তু হচ্ছে আমরা কিন্তু যে কোনো দিকে কিন্তু যে কোনো টাইমে কিন্তু আমরা আমাদের রাউটারকে কিন্তু মুভ করতে পারবো, কিন্তু ওয়্যারডে তো সেটা পসিবল না, তাই না? এই হচ্ছে আমাদের ফার্স্ট বেনিফিট। সো it provides freedom for movement, and then হচ্ছে আমরা আরো বলতে পারি আমরা এটা এখানেও বলতে পারি যে it can move, মানে সেম জিনিস বাট ডিফারেন্ট হবে, it can move between different rooms with different rooms with devices and still provides data transmission. So it can move between different rooms and with devices and still provides data transmission. And then হচ্ছে আমরা আরো বলতে পারি no need for physical connection, easily expandable if others want to access same network, মানে অন্য কেউ যদি আপনার ইন্টারনেট কানেকশন যদি ইউজ করতে চায়, সো এটা কিন্তু ইজিলি আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। কিন্তু ওয়্যারডে কিন্তু আপনাকে আবার মানে অন্য কেউ যদি আপনার ওয়্যারড কানেকশন থেকে যদি ইন্টারনেট ইউজ করতে চায়, তাহলে আপনাকে কিন্তু আবার কিন্তু আপনার রাউটার থেকে ওয়্যারড দিয়ে তাকে হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনটা প্রোভাইড করতে হবে। সো এই হচ্ছে আমাদের বেনিফিট। সো আই থিঙ্ক এর বেশি আর লাগবে না। ঠিক আছে, আপাতত এই চারটা হলেই হয়, এর বেশি লাগবে না। সো এই গেল হচ্ছে আমাদের এই পয়েন্টে আমাদের ওয়্যারড কানেকশন ফর রাউটার অ্যান্ড ওয়্যারলেস কানেকশন ফর রাউটার অ্যান্ড তাদের হচ্ছে আমাদের কিছু ফিচার্স। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। এটা মেবি আমাদের ইন্টারনেট চ্যাপ্টার থেকে আসছে, ওই সেম চ্যাপ্টার থেকেই তো, যাই হোক। সো এখানে আসছে মেলিন্ডা সেন্ডস ইমেল ফ্রম হার ওয়েবমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস থ্রু ওয়েবসাইট। ওকে, ফাইন। Explain whether Melinda is using the internet or the World Wide Web or both. So Melinda sends emails from her webmail account. So main theme হচ্ছে এখানে আমরা মেইল সেন্ড করতেছে। সো মেইল যদি সেন্ড করি, সো আমার কিন্তু ইন্টারনেট তো লাগবেই, আবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তো লাগবে। কেন? আমরা যেই সাইট থেকে হচ্ছে আমরা মেলিংটা করব, ওই সাইটের অ্যাক্সেসের জন্য তো আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো লাগবেই, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া তো আমরা কোনো সাইটে আমরা অ্যাক্সেস করতে পারবো না। আর ইন্টারনেট আমার লাগবে কেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আমার অ্যাক্সেস করতে গেলে ইন্টারনেট লাগবে, তাই না?
আচ্ছা, সো তাহলে এখানে হচ্ছে আমাদেরকে তিনটা পয়েন্ট আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমাদের থিমটা হবে এরকম যে আমরা ফার্স্ট হচ্ছে ইন্টারনেটের থিমটা লিখবো, দেন হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের থিমটা লিখবো, অ্যান্ড দেন হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে হচ্ছে আরেকটা থিম লিখবো। ব্যাস, আমাদের কিন্তু টাস্ক শেষ। সো তাহলে আমরা যদি এখানে মুভ করি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ডি। সো আমরা নেক্সট পেজে যাই। সো ডিটাকে আমরা নেক্সট পেজে নিয়ে গেলাম। সো এখানে হচ্ছে আমরা যদি তিনটা পয়েন্ট আমরা এনশিওর করি, লাইক আমরা ফার্স্টে বলতে পারি মেলিন্ডা is using internet because sending data on the infrastructure। সো এই জিনিসটা মানে কি বলতে পারেন, স্যার মেলিন্ডা ইজ ইউজিং ইন্টারনেট বিকজ সেন্ডিং ডেটা অন দ্য ইনফ্রাস্ট্রাকচার। সো এই ইনফ্রাস্ট্রাকচার, দেখেন ইনফ্রাস্ট্রাকচার মানে কিন্তু হচ্ছে আপনার মানে, যেমন ফর এক্সাম্পল থিমটা যদি আমি আপনাকে বোঝাই, যে মনে করেন যে আপনি হচ্ছে লাইক একটা রেস্টুরেন্টে যাবেন। কোথায় যাবেন? রেস্টুরেন্টে। সো রেস্টুরেন্টে যে হচ্ছে আপনি একটা ফুড আইটেম আপনি হচ্ছে অর্ডার করবেন, ফুড আসলো আপনার সামনে, কিন্তু আপনার কিন্তু কিছু বেসিক টাস্ক কিন্তু আপনার আছে ওই ফুডটাকে আপনার খাইতে গেলে। বেসিক টাস্কে যে আপনার কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আপনার কিন্তু আগে কিন্তু হ্যান্ড ক্লিন করে আসতে হবে। আপনি কিন্তু হ্যান্ড ক্লিন না করে কখনোই খাইতে পারবেন না, রাইট? সো এই যে আপনি যে হ্যান্ডটা ক্লিন করে আসেন, সো এইটাকে হচ্ছে আমরা বলি আপনার ফুড ইটিংয়ের ইনফ্রাস্ট্রাকচার, মানে বেসিক আপনার টাস্ক, মানে বেসিক অ্যান্ড ইনিশিয়ালটা। হ্যাঁ, আমরা এটা বলতে পারি ইনিশিয়াল টাস্ক যেটা। সো আমার ইন্টারনেটে যে কোনো কিছু সেন্ড করতে গেলে, সেন্ডিং ডেটা ইউজিং দ্য ইন্টারনেট, সো এটা কিন্তু হচ্ছে কি আমাদের মানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যা আমাদের এই অনলাইনে কোনো কিছু সেন্ড করতে গেলে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন লাগবে। সো তাহলে এখানে ইন্টারনেট কানেকশনটা কিন্তু হচ্ছে কি আমাদের এক বেসিক ইনফ্রাস্ট্রাকচার। সো এটা এখানে বললাম যে মেরিন্ডা ইজ ইউজিং ইন্টারনেট বিকজ সেন্ডিং ডেটা অন দ্য ইনফ্রাস্ট্রাকচার। দেন হচ্ছে আমরা এটাও বলতে পারি লাইক শি ইজ ইউজিং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব because accessing a website accessing a website just a minute। সো তাহলে এখানে মেইন থিমটা হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের থ্রুতে কিন্তু হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে কিন্তু অ্যাক্সেস করতে পারি। বাট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের থ্রুতে যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে গেলে কিন্তু হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন লাগবে, না হলে কিন্তু হচ্ছে আমি আবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পর্যন্ত আমি রিচ করতে পারবো না, তাই না? তো মেইন থিম হচ্ছে এইটা। সো তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি শি ইজ also using www because accessing a website, আমরা বলতে পারি accessing a website because she is accessing a website that is a part of the www. So Melinda is using internet because sending data on the infrastructure. She's also using www because she is accessing a website that is a part of www. So she is using both internet and www for sending data. ব্যাস, আমাদের কিন্তু টাস্ক শেষ। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন, ইজি জিনিস, কমপ্লেক্স কিছু না।
অ্যান্ড দেন আসি এবার আমাদের কোয়েশ্চেন 5। সো তাহলে হচ্ছে আমরা এটাকে এই পেজে নিতে পারি, দেখি এটা মিডিয়ামতে এই পেজে চলে যাবে আই থিঙ্ক। হ্যাঁ চলে গেছে, এই তো হয়েছে। সো তাহলে কোয়েশ্চেন 5, সরি কোয়েশ্চেন 5। সো কোয়েশ্চেন 5 এ দেখি আমাদের কি বলেছেন। সো কোয়েশ্চেন 5 এ আমাদের দেখি কি দেওয়া আছে। ফার্স্টে বলেছে কিয়ারা হ্যাজ আ ওয়াশিং মেশিন অ্যান্ড রেফ্রিজারেটর। So number A, she has an embedded system in her washing machine. ওকে ভাই এটা তো জানি যে থাকে আমাদের ওয়াশিং মেশিনে এমবেডেড সিস্টেম থাকে। তো তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এখানে বলে দিয়েছে হোয়াট ইজ মিন বাই এমবেডেড সিস্টেম। সো এমবেডেড সিস্টেম কি, এটা তো আমরা জানি যে আমাদের হচ্ছে এমবেডেড সিস্টেম হচ্ছে কাইন্ড অফ আপনার একটা বলা যায় যে আপনার হচ্ছে একটা অটোমেটেড একটা সিস্টেম, বাট নট ফুললি অটোমেটেড, যেখানে হচ্ছে আপনার প্রি বিল্ড আপনার টাস্ক আপনার ওখানে মেনশন করা থাকবে, অ্যান্ড আপনি হচ্ছে স্পেসিফিক কিছু ইনপুট দেবেন, ওই ইনপুটের উপর বেস করে আপনার ওই টাস্কগুলো আপনার পারফর্ম করবে। এটা কিন্তু হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেম। অ্যান্ড আমাদের এই সিস্টেমে কিন্তু হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর, তারপর র্যাম, তারপর হচ্ছে আমাদের স্টোরেজ, হ্যাঁ মাইক্রো কন্ট্রোলার, এই পার্টগুলো কিন্তু হচ্ছে আমাদের আপনার এমবেডেড করা। হ্যাঁ আপনাকে কিন্তু আর কখনোই কিন্তু আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সব কিছু আপনার এখানে ইনবিল্ট থাকবে। সো এখানে বলেছে ডেসক্রাইব হোয়াট ইজ মিন বাই অ্যান এমবেডেড সিস্টেম ইউজিং দ্য ওয়াশিং মেশিন অ্যাজ অ্যান এক্সাম্পল। তো ফার্স্ট দেখতে হবে যে আমাদের এমবেডেড সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। আমরা এই কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে ঠিক করে ফেলি। এমবেডেড সিস্টেম, সো আমরা এমবেডেড সিস্টেমে কিছু কনসেপ্ট নিয়ে আসি। সো দেখেন এই যে আমাদের এখানে বলেছে যে an embedded system is a computer system that is built into a larger device and designed to perform a specific or dedicated task. সো এই পার্টটা আমরা just এখানে সিম্পলি মেনশন করে দেই, ভালো করে হচ্ছে এগুলো স্টাডি করবেন, মাথায় রাখতে হবে এগুলা। দেন হচ্ছে আমাদের এখানে কিছু ফোকাস দিয়ে দিয়েছে কি পয়েন্টস, সো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে দেখুন যে এখানে ফার্স্টে বলেছে কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ওয়ার্কিং টুগেদার, এটা তো অবশ্যই। তারপর হচ্ছে আমাদের আমাদের এটার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, usually has a microprocessor or microcontroller to control the device, fine, runs a single pre-programmed function, not general purpose like a PC, often works in real time with limited memory and processing power, এটাও কিন্তু আমরা জানি অ্যান্ড বুঝিও। এক্সাম্পল ওয়াশিং মেশিন এটি এগুলো দিয়ে দিচ্ছে। সো আমরা এই পার্টগুলো একটু আমরা ওখানে মেনশন করে দিই, এটা আমাদের ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো কি পয়েন্টস, সো কি পয়েন্টসগুলো আমরা এখানে মেনশন করে দেই। সো কি পয়েন্টসগুলো আমরা এখানে মেনশন করে দিলাম। এবার দেখি আমাদের কোশ্চেনে কি বলেছে, যে ডেসক্রাইব হোয়াট ইজ মিন বাই এমবেডেড সিস্টেম ইউজিং দ্য ওয়াশিং মেশিন অ্যাজ অ্যান এক্সাম্পল। সো এবার এইটাকেও যদি আমরা এখন জাস্ট এখানে যে আস্ক করি, তাহলে আপনি খুব ইজিলি আপনি অ্যান্সারটা বুঝতে পারবেন। গিভ 3 মেজর পয়েন্টস ইন শর্টার। সো দেখেন এখানে বলেছে an embedded system is a computer built into a device to control it, এই যেটা আমরা উপরে বলেছিলাম আমাদের অ্যাজ আ ডেফিনেশন। Then in a washing machine it controls specific tasks like water level, drum speed and temperature na water level, drum speed, then spinning speed, যে আমাদের হচ্ছে কতটা স্পিডে হচ্ছে এটা আপনার স্পিন করবে, ওয়াটার লেভেল কতটুকু হবে, তারপর হচ্ছে ইট ইজ ডেডিকেটেড টু ওয়ান পারপাস অনলি, লাইক রানিং দ্য ওয়াশিং মেশিন, নট জেনারেল কম্পিউটিং। সো আমরা এরকমভাবে কিন্তু আমরা কিছু জাস্ট আমাদের পয়েন্টসগুলো ইউজ করতে পারি। সো তাহলে এটা আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা 5A। সো 5A টা আমরা লিখে নেই।
ও 5 আমরা জাস্ট এ লিখবো, 5 তো আছে, জাস্ট এ লিখবো। সেটা কপি করে এখানে এসে পেস্ট করি। সো আমরা জাস্ট এই পয়েন্টগুলো এখানে মেনশন করে দিব, জাস্ট এই পয়েন্ট। সো কোনো পয়েন্ট রাখবো না এখানে আমরা, just simply yes. So an embedded system is a computer built into a device to control it. In a washing machine, it controls a specific task like water level, drum speed, and spin speed. Spin speed, water level, and আমরা আরেকটা পেয়ে washing mode, water level, washing mode, and spin speed. It is dedicated to one purpose only, running the washing machine, not general computing. ব্যাস এই তো হয়ে গেল, সিম্পল কনসেপ্ট। সো ঠিক আছে, এটা গেল আমাদের। দেন হচ্ছে হ্যাঁ, আপনার এখানে কিন্তু 2 মার্কস, আমি এখানে কিন্তু একটা পয়েন্ট বেশি দিচ্ছি, আপনি চাইলে এটুকুও লিখতে পারেন, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, আমাদের ফর 2 মার্কসের জন্য এটুকু লিখলেও কিন্তু হচ্ছে। এবার তাহলে কোশ্চেন বিতে যাই। বিতে আমাদের হচ্ছে র্যাম রমের কনসেপ্ট। সো র্যাম রমের কনসেপ্ট তো আমরা অনেক ভালো করেই জানি, তো আমি সিম্পলি একটু এখানে জাস্ট আমাদের 1 পয়েন্ট করে লিখে দেবো। তো ওয়াশিং মেশিন কি বলতে পারি আমরা এখানে, the washing machine's embedded system makes use of both random access memory and read memory. Okay, fine. State the purpose of RAM and ROM within the washing machine's embedded system. Okay, fine. So তাহলে আমরা সিম্পলি আগে থিঙ্ক করে নিই যে আমাদের এখানে পারপাসটা কি হতে পারে। দেখেন, ওয়াশিং মেশিনে কিন্তু হচ্ছে যখন আমরা কোনো ইনপুট দিচ্ছি, ধরেন আপনি হচ্ছে ওয়াটার লেভেলটা আপনি সেট করে দিলেন যে আপনার ওয়াটার লেভেল হচ্ছে 5, তাহলে এই ওয়াটার লেভেল যে আপনি 5 সেট করে দিবেন, এটার উপর বেস করে কিন্তু আপনার ওয়াশিং মেশিন কিন্তু একটা সার্টেন টাইম ধরে কিন্তু আপনার কাজ করবে। যখনই কাজ শেষ তখনই কিন্তু আপনার ওই ওয়াটার লেভেলটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো তার মানে ওই ওয়াটার লেভেলের যে ইনপুট ভ্যালুটা কিন্তু আপনার র্যামে কিন্তু স্টোর হয়েছিল, মানে ওই ওয়াশিং মেশিনের মধ্যে যে এমবেডেড সিস্টেমে যে র্যাম ছিল, ওই র্যামের মধ্যে কিন্তু ওয়াটার লেভেলের ইনপুটটা আপনার স্টোর হয়েছিল। আপনার প্রসেসিং শেষ, দেন আপনার ওখান থেকে কিন্তু ওটা রিমুভ হয়ে গেছে, তাই না? তো আমরা কিন্তু এখানে বলতে পারি, আচ্ছা জাস্ট আ মিনিট, ওকে। সো তাহলে আমাদের 5B-তে যে কোয়েশ্চেনটা করেছে যে আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন কনটেক্সটে আমাদের রম অ্যান্ড র্যামের ইউজটা অ্যাকচুয়ালি কী এখানে, হ্যাঁ, বা পারপাসটা কী। সো তাহলে আমরা এখানে সিম্পলি বলি, ওই যে বললাম যে আমরা যখন কোনো ইনপুট সিগন্যাল দিচ্ছি আমাদের ওয়াশিং মেশিনে, লাইক আমরা ধরেন যে দিতে পারি যে ওয়াটার লেভেলটা কী হবে, ওয়াশিং মোডটা কী হবে, কত স্পিড এটা স্পিন করবে। সো এগুলো কিন্তু হচ্ছে আমাদের র্যামে যে টেম্পোরারি স্টোর হবে। তারপরে যখন ওই ইনপুট সিগন্যালের উপর বেস করে আমার প্রসেসিং হয়ে যাবে, তখন কিন্তু র্যাম থেকে অটোমেটিক্যালি আমাদের ওই ইনপুট সিগন্যালগুলো রিমুভ হয়ে যাবে। আর রমে হবে কি, রমে কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে যখন ওই যে মানে আমাদের স্টার্ট হবে, যখন আমাদের ওয়াশিং মেশিনে কোনো একটা মানে ওয়াশিং যখন স্টার্ট হবে, স্টার্ট হওয়ার সময় আমাদের ইনিশিয়াল যে স্টেপগুলো ওটা কিন্তু আপনার সেমই। কিন্তু মনে করেন আপনি ওয়াটার লেভেল 3 দিবেন, নাকি আপনি ওয়াটার লেভেল দিবেন 4, নাকি হচ্ছে ওয়াটার লেভেল 5 দিবেন, যেটা দেন না কেন, কিন্তু আপনার ওই ওয়াটার লেভেলটা যদি আপনি 1 দেন, মানে আপনার তো অ্যাটলিস্ট আপনার 1 দিতে হবে ওয়াটার লেভেল তো আপনাকে 1 দিতে হবে। আচ্ছা আমি এখানে আবার একটু বোঝায় বলি, ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেল যদি আপনি 1 দেন, সো আপনি যদি 1 দেন, তাহলে কিন্তু আপনার ওয়াটার কিন্তু আপনার এই লেভেল 1 পর্যন্ত কিন্তু আপনার ভরে যাবে। ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেল যদি আপনি 2 দেন, তাহলে কিন্তু আগে আপনার 1 ভরবে, 1 ভরে তারপর হচ্ছে আপনার 2 ভরবে, তাই না? ওয়াশিং মেশিনে যদি আপনি ওয়াটার লেভেল 4 দেন, তাহলে কিন্তু আগে আপনার ওয়াটার লেভেল 1 ভরবে, তারপর 2 ভরবে, তারপরে 3ও মাঝখানে কিন্তু থাকবে, 3 ভরবে, তারপরে যে 4 ভরবে। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেপ কিন্তু এইটাই যে ওয়াটার লেভেল আপনি যাই দেন না কেন, সে কিন্তু ওয়াটার লেভেল 1 ভরেই কিন্তু তারপরে কিন্তু বাকি লেভেলগুলো ভরবে। মানে ওয়াটার লেভেল 1 কিন্তু সে ভরবেই,
ইভেন আপনি যদি কোনো ওয়াটার লেভেল সেট নাও করেন, বাই ডিফল্ট কিন্তু সে আপনার ওয়াটার লেভেল 1 পর্যন্ত কিন্তু সে আপনার ওয়াটার দিয়ে কিন্তু আপনার ফিল করে ফেলবে। তার মানে এই যে আপনার ওয়াটার লেভেল 1 পর্যন্ত যে সে আপনার মাস্ট বি আপনার ওয়াটার দিয়ে ফিল করে ফেলবে। সো এইটাকে আমরা বলি হচ্ছে আপনার আপনার লাইক আপনার স্টার্ট আপ ইনস্ট্রাকশন বা আপনার প্রি ইনস্ট্রাকশন। সো এই প্রি ইনস্ট্রাকশন বা হচ্ছে আমাদের এই স্টার্ট আপ ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে কি আমাদের রমের মধ্যে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমাদের সিম্পলি এখানে আমাদের পারপাসগুলো মেনশন করি। সো ফার্স্টে হচ্ছে আমরা যদি র্যামের জন্য বলি, সো এখানে আমরা বলতে পারি ইট ইজ ইউজড টু স্টোর is used to store input signal as choices আর কি বলা যায়, input signal as choices or wash program the user has entered। এটা পয়েন্ট গেল। অ্যান্ড আমরা আরও মেনশন করতে পারি, আচ্ছা এখানে আমরা বলে দিই পারপাস অফ র্যাম। সো আমরা হচ্ছে এগুলো একটু পয়েন্ট করে লিখি, বেটার হবে, তাহলে আমাদের বুঝতে বেটার হবে। সেখানে হচ্ছে আমরা আরও মেনশন করতে পারি it stores the data read from the sensors তারপর এটা বলতে পারি it stores it not sensors, it is sensors, it stores the time left in the program। হ্যাঁ এটা কিন্তু একটা থিং যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে আপনি কিন্তু ওয়াশিং মেশিনে কখনো কিন্তু টাইম কিন্তু আপনি সেট করতে পারবেন। আপনার হচ্ছে ওখানে মুড সেট করা যায়, আপনার ওয়াটার লেভেল, মুড আর স্পিডিং স্পিড, এই তিনটা আপনি সেট করবেন। টাইমটা কিন্তু আপনার অটোমেটিক্যালি মেজার হয়ে কিন্তু আপনার সামনে শো করবে, এন্ড দেখবেন যে টাইমটা কিন্তু আপনার আস্তে আস্তে কমতে থাকবে। সো এই তাহলে ইভেন লাস্টে যেয়ে কিন্তু কি আপনার টাইমটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো তার মানে এইটাও কিন্তু আমাদের র্যামের মধ্যে ওই টাইমটাও কিন্তু আমাদের র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। সেই জন্য বলি ইট স্টোর দ্য টাইম লেফট ইন দ্য প্রোগ্রাম। এই তো হয়ে গেল আমাদের 3টা পয়েন্ট। সেমভাবে হচ্ছে আমরা পারপোজ অফ রমটাও যদি আমরা এখানে মেনশন করি, তার আগে হচ্ছে আমরা এখানে আগে একটা পয়েন্ট লিখে নিই এখানে আমরা। সো আমরা এখানে লিখতে পারি পারপোজ রম যে ইট স্টোরস the startup or initial instructions। রোমের থিম এইটাই আমাদের ওয়াশিং মেশিনের সেক্টরে, ওয়াশিং মেশিন হোক বা আপনার যে কোনো এমবেডেড সিস্টেম হোক, রমের থিম আমাদের এর থেকে আর বেশি কিছু মেনশন করার মতো নাই। তাও দেখি আমরা আর কি মেনশন করতে পারি। সো ইভেন দেখেন আমাদের রমের যদি বলি আমাদের কম্পিউটার সিস্টেমে রম কী করে, সো এটাও কিন্তু সেম যে আমাদের রম আমাদের কম্পিউটার সিস্টেমে কিন্তু ওই স্টার্টআপ যে ইনস্ট্রাকশনগুলো, যেমন আমাদের ফার্মওয়্যারের ইনস্ট্রাকশনগুলো, তারপর হচ্ছে বায়োসের ইনস্ট্রাকশনগুলো, এইগুলোই কিন্তু হচ্ছে আমাদের রমের মধ্যে থাকে স্টোর হয়ে। আর হচ্ছে আমাদের উইন্ডোজের ফাংশনালিটিগুলো কিন্তু আমাদের রমের মধ্যে স্টোর হয়ে থাকে, তাই না? তার মানে সবই কিন্তু হচ্ছে আমাদের ওই প্রি বিল্ট আপনার ফাংশন যা আছে সেগুলো কিন্তু আমাদের রমের মধ্যে স্টোর হয়ে থাকে। সো এমবেডেড সিস্টেমের আমার মনে করেন যে প্রি বিল্ড কোনো ফাংশন মানে কিন্তু হচ্ছে আমাদের স্টার্টআপ আর ইনিশিয়াল ইনস্ট্রাকশনগুলো। সো তার মানে হচ্ছে আমাদের এই এমবেডেড সিস্টেমের উপর বেস করে কিন্তু রমের কিন্তু আর স্পেশাল কোনো ইউজ কিন্তু আর আই থিঙ্ক মানে বলা পসিবল না। সো এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন 5-এর বি নাম্বার। এবার সি নাম্বার কি বলেছে দেখি। সি নাম্বারে বলেছে দ্য টেম্পারেচার ইন হার রেফ্রিজারেটর must be kept between 4 and 6 degrees Celsius. Okay, fine. The microprocessor in the refrigerator turns on the cooling if the temperature is too high.
and turns off the cooling if the temperature is too low. Okay, fine. Explain why the system in the refrigerator is a control and not a monitoring system. কি বলেছে দেখেন, explain why the system in the refrigerator is a control not a monitoring system. So control system different জিনিস, monitoring system কিন্তু different জিনিস। কন্ট্রোল জিনিসটা মানে কি, যে আপনি আপনাকে কিন্তু স্পেসিফিক কোনো কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আপনি কোনো সার্টেন ভ্যালু হচ্ছে আপনি আপ ডাউন করবেন, সেটাকে আমরা বলি কন্ট্রোল সিস্টেম। মনিটরিং সিস্টেম মানে কি, যে আপনি স্পেসিফিক কোনো কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আপনি মানে চেক করে দেখবেন যে আপনার এখন কি করা উচিত, কিন্তু আপনি কিন্তু কোনো ভ্যালু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি কিন্তু কোনো কি বললাম কোনো ভ্যালু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সো কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি, যে আপনার হচ্ছে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আপনি চাইলে কিন্তু ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু মনিটরিং সিস্টেমে হচ্ছে যে আপনি ওই জাস্ট চেকিংটা আপনি করবেন অ্যান্ড হচ্ছে আপনি মানে পসিবল আপনার এই আউটকামটা হচ্ছে আপনি বলে দিবেন যে এই রকম এরকম করা যেতে পারে, কিন্তু আপনি কিন্তু করে দিতে পারবেন না মনিটরিং সিস্টেমে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোল সিস্টেম আর হচ্ছে মনিটরিং সিস্টেমের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা। সো আমার কোশ্চেনে কি বলেছে দেখেন, এক্সপ্লেইন হোয়াই দ্য সিস্টেম ইন দ্য রেফ্রিজারেটর ইজ আ কন্ট্রোল অ্যান্ড নট আ মনিটরিং সিস্টেম। সো দেখেন তাহলে এখানে কিন্তু মেইন থিম কিন্তু হচ্ছে ওই যে বললাম যে আমাদের চেঞ্জ হচ্ছে, তাই না, আমাদের কিন্তু টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কুলিং সিস্টেমটা কিন্তু আমাদের ওই অন হয়ে যাচ্ছে অ্যান্ড দেন কিন্তু হচ্ছে আমাদের টেম্পারেচারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হচ্ছে মেইন থিম। তাহলে আমরা এখানে টেম্পারেচার লিখতে পারি, কোশ্চেন সি। সো এখানে আমরা লিখতে পারি লাইক লিখতে পারি দ্য সিস্টেম, দেখেন আমাদের এখানে কিন্তু এই যে এখানে যে বলেছে দ্য মাইক্রোপ্রসেসর রেফ্রিজারেটর টার্নস অন কুলিং সিস্টেম, সো এখানে কিন্তু হচ্ছে এই যে এইটা কিন্তু হচ্ছে কি আমাদের প্রি মেনশনড ভ্যালু, তাই না, অ্যান্ড মাইক্রোপ্রসেসর দেখবে যে আপনার টেম্পারেচারটা কি 6 থেকেও আপনার কি সরি আপনার মানে কি বলে আপনার টেম্পারেচারটা হচ্ছে আপনার লাইক মানে সরি মানে আপনার এনভায়রনমেন্টাল টেম্পারেচার, আপনার এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা কি আপনার 6 সরি আপনার মানে খুব বেশি হাই হয়ে গেছে কিনা, তাই তখন কিন্তু হচ্ছে আপনার ওই কুলিং সিস্টেম কিন্তু আপনার অন হয়ে যাবে অ্যান্ড আপনার রেফ্রিজারেটর টেম্পারেচারটা কিন্তু সে আপনার 4 থেকে 6 এর মধ্যে রেখে দিবে, অ্যান্ড যখন মোটামুটি ধরেন যে আপনার যখন অলমোস্ট আপনার এই 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন দেখা যাবে যে আবার আপনার এই কুলিং সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি আবার টার্ন অফ হয়ে যাবে, তাই না। তাহলে এই যে যে আপনার যে চেকিংটা যে করতেছে এইটাকে কিন্তু মানে আপনার চেকিং করে হচ্ছে সে ম্যাচ করে দেখতেছে যে আপনার টেম্পারেচারটা আপনার রেফ্রিজারেটরের এই আশেপাশের টেম্পারেচারটা আপনার হাই হয়েছে কিনা। সো অ্যান্ড যদি হাই হয় তখন কিন্তু সেন্সর থেকে কিন্তু মাইক্রোপ্রসেসরে একটা ফিডব্যাক যাবে যে সারাউন্ডের টেম্পারেচার হাই হয়ে গেছে, তুমি এখন কুলিং সিস্টেমটাকে তুমি এখন অ্যাক্টিভ করে দাও। সো আমরা এখানে থ্রেডে বলতে পারি যে দ্য সিস্টেম uses feedback the system uses feedback as input signal from sensors and then আর বলতে পারি the system causes the temperature to change। সো যখন কি ওই ফিডব্যাকটা কিন্তু হচ্ছে আমাদের সিস্টেম ইউজ করবে ফ্রম সারাউন্ডিং থেকে, তখন কি কিন্তু হচ্ছে আপনার ওই সিস্টেম কিন্তু আপনার কী হবে চেঞ্জ হয়ে যাবে, causes that না সরি কি লিখলাম causes the to change কেন causes the temperature to change, the system causes the temperature to change and produces an actions।
ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন থিম ফর দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের জন্য আমাদের এই অ্যান্সারটাই পারফেক্ট, এই থেকে আর বেশি কিছু লিখতে হবে না, কারণ আমার জাস্ট 2 মার্কস। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি লিখেছি, দ্য সিস্টেম ইউজেস ফিডব্যাক অ্যাজ ইনপুট সিগন্যাল ফ্রম সেন্সর্স, দ্য সিস্টেম causes the temperatures to change and produces an action, produces an action, produces an action। আচ্ছা, সো এই হচ্ছে গেল আমাদের মোটামুটি কোয়েশ্চেন নাম্বার 5 সি। এবার হচ্ছে আমাদের কোড দিয়েছে না, ফাইন কোড দিয়েছে সমস্যা নেই। সো এটা তো আমাদের কোয়েশ্চেন নাম্বার ডিফারেন্ট 6। সো এখানে বলেছে ইচ অফ দ্য ফলোইং অ্যালগরিদমস পারফর্মস ডেটা ভ্যালিডেশন ও ফাইন this is the type of validation check that each of the algorithm performs। অর্থাৎ ডেটা ভ্যালিডেশন আমাকে দেখতে হবে। সো এটা সিম্পল জিনিস, দেখেন এখানে আমার বলছে ইনপুট এক্স, ইফ এক্স লেস দেন 0 অর এক্স গ্রেটার দেন 10 দেন আউটপুট ইনভ্যালিড। তার মানে এখানে কিন্তু দেখেন আপনার কিন্তু এখানে কিন্তু এক্স এর কিন্তু একটা রেঞ্জ আপনার চেক করতেছে, তাই না, যে এক্স এর ভ্যালু যদি লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয়, অর এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন 10 হয়। তো আমার এখানে আপনাকে অ্যাকচুয়ালি মেনশন করতেছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে 10 এর মধ্যে যদি না হয় তাহলে তখন আমরা কি বলবো, আউটপুট ইনভ্যালিড। তার মানে এখানে কিন্তু আপনার রেঞ্জ চেকিং হচ্ছে, কি চেক হচ্ছে, রেঞ্জ। আপনার এক্স এর যে ভ্যালু, ওই ভ্যালুর রেঞ্জটা কিন্তু আমরা এখানে চেক করতেছি। বি নাম্বারে বলেছে ইনপুট এক্স দেন এক্স ইকুয়াল টু যদি এরকম ব্ল্যাঙ্ক হয় দেন আমাকে বলতে হবে আউটপুট ইনভ্যালিড। তার মানে এখানে দেখেন, এখানে আমরা চেক করতেছি কি, যে আমরা ফার্স্ট কিন্তু বলছি ইনপুট এক্স, মানে আমরা কিন্তু এক্সে আমরা কোনো একটা কিছু ইনপুট দিব, দেন এখানে বলছি ইফ এক্স ইকুয়াল টু, এটাকে বলে ব্ল্যাঙ্ক স্পেস মানে এমটি। তার মানে আপনি এখানে চেক করতেছেন যে আপনার এক্সটা হচ্ছে ব্ল্যাঙ্ক কিনা। সো যদি এই কন্ডিশন ম্যাচ করে তার মানে কি আপনার এক্সে কিন্তু কোনো ভ্যালু আমরা ইনপুট দিই না, মানে এক্সটা ব্ল্যাঙ্ক। তার মানে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি চেক করছি যে এক্সের মধ্যে কোনো ভ্যালু প্রেজেন্ট আছে কিনা। সো এটা কিন্তু হচ্ছে তাহলে আমরা প্রেজেন্স চেক বলতে পারি, যে কোনো ভ্যালু আছে কিনা সেটা আমরা চেক করতেছি এখানে, রাইট। তাহলে নাম্বার বিটা হচ্ছে কি আমাদের প্রেজেন্স চেক হতে পারে। দেন হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, ইনপুট হচ্ছে এক্স দিলাম, ইনপুট এক্স, তারপরে বলছে ইফ নট আচ্ছা। সো এখানে দেখেন আমাদের এখানে কি বলতেছে, এক্স ইকুয়াল টু যদি রেড হয়, অর এক্স ইকুয়াল টু যদি ইয়েলো হয়, অর এক্স ইকুয়াল টু যদি ব্লু হয়, নট যদি না হয় তখন আমরা বলবো আউটপুট ইনভ্যালিড। তার মানে আপনি কি বলছে দেখেন, এখানে বলছে এক্স ইকুয়াল টু রেডও যদি না হয়, এক্স ইকুয়াল টু ইয়েলো যদি না হয়, এক্স ইকুয়াল টু কি ব্লুও যদি না হয়, কোনোটাই যদি না হয় বা এই তিনটার কোনো একটাও যদি না হয় তাহলে তখন আমরা কি বলতেছি, ইনভ্যালিড। সো তার মানে এখানে কিন্তু আপনি অ্যাকচুয়ালি চেক করে দেখতেছেন যে আপনার এক্স ইকুয়াল টু রেড আছে কিনা, বা রেডের জায়গায় এক্সিস্টিং আপনার অন্য কোনো ভ্যালু আছে কিনা, ইয়েলো আছে কিনা, বা ইয়েলোর জায়গায় এক্সিস্টিং অন্য কোনো ভ্যালু আপনার ব্লু আছে কিনা। যদি কোনোটাই না পাওয়া যায় তখন আমরা বলবো হচ্ছে আপনার লাইক আপনার ওই যে আমরা বলতে পারি এক্সিস্টেন্স চেক টাইপের আমরা কিছু এখানে বলতে পারি। এক্সিস্টেন্স চেক মানে আমাদের এই এক্স এর একটা ভ্যালুর বদলে হচ্ছে আমাদের ডিফারেন্ট কোনো ভ্যালু হচ্ছে আমাদের এক্সিস্ট করতেছে কিনা, এইটাই আর কি এখানে আমরা মেশর করতে পারি। সো তাহলে আমাদের নাম্বার সি কি হবে, এক্সিস্টেন্স চেক। সো এইগুলো হচ্ছে আমাদের 3 টাইপসের চেক। এইবার হচ্ছে তাহলে আমাদের কোশ্চেন 6 আমাদের কিছু লেখা লাগলো না, কোশ্চেন 7 এ যাই। কোশ্চেন 7 হচ্ছে আমাদের ডেটাবেস থেকে আসছে। সো কোশ্চেন 7 হচ্ছে আমাদের ডেটাবেস কনসেপ্ট থেকে। সো ফার্স্টে বলেছে ববি অ্যান্ড কিম আর ডিসকাসিং ডেটাবেস। Bobby tells Kim that a file-based approach is usually better than a relational database. So Bobby কিমকে বলেছে file-based approach is usually better than relational database. এটা কিন্তু ভুল বলছে। সো এখন আপনি যদি বলেন স্যার কেন বলছে, এখন যদি বলেন যে স্যার ফাইল বেসড অ্যাপ্রোচ তো আমি বুঝি না, রিলেশনাল ডেটাবেস তো আমি বুঝি না, তাহলে এখন কিন্তু এই ক্লাসে কিন্তু আমি শর্টকাটে আমি বলে দিব, কিন্তু যদি আপনি ফুললি বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার চ্যানেলে যে কিন্তু ভিডিও দেখে আসতে হবে। আমাদের কিন্তু ফাইল বেসড অ্যাপ্রোচের কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, ফাইল বেসড অ্যাপ্রোচ আর হচ্ছে
রিলেশনাল ডেটাবেজের কিন্তু আমাদের ভিডিও করা ছিল, এই যে ফাইল বেসড অ্যাপ্রোচ আর হচ্ছে রিলেশনাল ডেটাবেস, এটা কিন্তু আপনাকে দেখে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল। সো এখানে বলছি এক্সপ্লেইন হোয়াই ববি ইজ ইনকারেক্ট, না? সো তাহলে এখন এখানে তো আমরা অনেক কিছুই বলতে পারি, তাই না, যে মানে ফাইল বেস অ্যাপ্রোচটা কেন হচ্ছে বেটার না। সো আমরা এখানে তাহলে আমাদের এ নিয়ে আসি, আমাদের এ নাম্বার এ, সরি তো না, সো এ, এটা কালারটাকে চেঞ্জ করে দেই। সো আমরা তাহলে এখানে আমরা হচ্ছে মেনশন করব যে রিলেশনাল database is better than file based approach, মেইন থিম হচ্ছে এটা। বাট কেন কেন বেটার সেটাই হচ্ছে আমাদেরকে এখন এখানে মেনশন করতে হবে। সো দেখেন ফাইল বেসড অ্যাপ্রোচটা কিন্তু কি, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সিস্টেমে যে আমরা একটা ফোল্ডার ওপেন করলাম, একটা ফাইল ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে আমরা কিছু টেবিল রেখে দিলাম, মাইক্রোসফট এক্সেলে আমরা কিছু টেবিল রেখে দিলাম। সো এখানে কিন্তু কি আমাদের কিন্তু ডেটা ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি আছে, ডেটা রিডান্ডেন্সি হওয়ার পসিবিলিটি আছে। সো আমাদের কিন্তু এখানে ডেটা ইন্টিগ্রিটি কিন্তু থাকবে না, আমাদের কিন্তু এখানে কিন্তু ডেটা কিন্তু কনসিস্টেন্সি থাকবে না, তাই না? তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি যে like um, traditional file management system has more data redundancy, এটা আমাদের রিজন হতে পারে। এটা বলতে পারি বিকজ বলা লাগবে না, এরপর আমরা বলতে পারি যে সেম ডেটা is stored many times, same data can be stored many times, so there is a possibility for data duplicacy, দেন আমরা বলতে পারি কি বলা যায়, ফাইল বেসড অ্যাপ্রোচ মেশিন আমি বললাম যে this approach has more data inconsistency, this approach has more data inconsistency and duplicity, আচ্ছা দিলাম data duplicity. This approach has more data inconsistency and worse data integrity, আরেকটা পয়েন্ট আমরা এখানে মেনশন করতে পারি, it is not easy to perform complex search or queries. সো এই হচ্ছে আমরা জাস্ট সিম্পল চারটা পয়েন্ট আমরা এখানে মেনশন করলাম। এখান থেকে আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু বলতে গেলে আমাদের তিনটা পয়েন্ট কিন্তু মেনশন করা হয়ে গেছে, যে ট্রেডিশনাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ মোর ডেটা রিডান্ডেন্সি, সেম ডেটা ক্যান বি স্টোরড মেনি টাইমস, সো দেয়ার ইজ আ পসিবিলিটি ফর ডেটা ডুপ্লিসিটি। আমাদের কিন্তু এখানে কিন্তু 3 পয়েন্ট হয়ে গেছে। আর তারপর আমরা এই পয়েন্টগুলো আমরা মেনশন করতে পারি, যেমন যে দিস অ্যাপ্রোচ হ্যাজ মোর ডেটা ইনকনসিস্টেন্সি অ্যান্ড ওয়ার্স ডেটা ইনইকুইটি। সো এখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা পয়েন্ট কভার করতেছে। সো এই হচ্ছে গেল আমাদের কোয়েশ্চেন এ। কোয়েশ্চেন বিতে কি বলছে দেখি।
Bobby has a shop that sells products to customers. His database will store data about his customers. Acha, just a minute. His database will store data about his customers, their payment details, orders, and the products he sells. Customer will have login details to access their accounts. So কাস্টমারদেরও কিন্তু হচ্ছে লগইন ডিটেল আছে তাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করার জন্য। Database will update customers payment and login details without keeping any historical records. So ডেটাবেসটা হচ্ছে কি আমরা আপডেট করতে পারবো, কি কি আপডেট করতে পারবো, কাস্টমারের পেমেন্ট অ্যান্ড লগইন ডিটেলস আপডেট করতে পারবো উইথাউট কিপিং এনি হিস্টোরিক্যাল রেকর্ডস। সো এখানে কি বলছে দেখি কি ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ দ্য ফলোইং রিলেশনশিপ ফর ববিস ডেটাবেস। সো আমাদের দেখেন তাহলে এখানে সিম্পলি যদি আমরা একটু মেনশন করে নিই যে আমাদের কি কি আছে এখানে। সো ফার্স্টে হচ্ছে আমাদের কি কি আছে, সব Bobby has a shop that sells products to customers. সো এখানে কিন্তু আমাদের কাস্টমারদের কিন্তু পেমেন্ট ডিটেল থাকবে। এটা হচ্ছে জাস্ট কাস্টমার একটা টেবিল থাকবে কিন্তু এখানে, তাই না? কাস্টমার একটা টেবিল কিন্তু এখানে থাকবে, কারণ ওখানে আমাদের কাস্টমারের নেম, তারপরে হচ্ছে আপনার পেমেন্টের দেখা গেল আপনার কোন ট্রানজ্যাকশন আইডি থাকতে পারে। তারপর যে কাস্টমার পেমেন্ট, এই যে হিজ ডেটাবেস উইল স্টোর অ্যাবাউট হিজ কাস্টমার্স দেয়ার পেমেন্ট ডিটেলস। তাহলে কাস্টমার পেমেন্ট কিন্তু আমাদের আরেকটা টেবিল থাকতে পারে, কাস্টমার পেমেন্ট আরেকটা টেবিল থাকতে পারে। তারপরে অর্ডার কিন্তু টেবিল থাকবে, সো অর্ডারও একটা টেবিল থাকবে। দেন বলেছে দ্য প্রোডাক্ট হি সেলস, সো প্রোডাক্টও কিন্তু আমাদের একটা টেবিল থাকবে, প্রোডাক্টস, আর এটা হচ্ছে অর্ডারস, এটা হচ্ছে কাস্টমার্স। And customer will have login detail will have login also, মানে এই কাস্টমার যে টেবিল, এই কাস্টমার টেবিলে হচ্ছে কি আমাদের লগইন ডিটেইলগুলো থাকবে টু অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট। দ্য ডেটাবেস উইল আপডেট কাস্টমার্স পেমেন্ট, এই কাস্টমার পেমেন্টটা হচ্ছে কি আমরা আপডেট করতে পারবো। অ্যান্ড লগইন যেই আমাদের যেটা আছে, আমাদের লগইন যে ডেটা মানে কাস্টমারের হচ্ছে যে লগইন ডিটেলগুলো, সেগুলো কিন্তু কি আমরা কিন্তু আপডেট করতে পারবো উইথাউট কিপিং এনি হিস্টোরিক্যাল রেকর্ডস। সো আমাকে এখানে কোয়েশ্চেনে বলছে গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ দ্য ফলোইং রিলেশনশিপ, মানে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এই তিনটার জন্য হচ্ছে আমাদের মানে কোন টেবিলের সাথে কোন টেবিলের হচ্ছে আমাদের কি টাইপের রিলেশন আছে সেইটা হচ্ছে আমাকে এখন এখানে মেনশন করতে হবে। সো তাহলে আমাদের একটা সেখানে খেয়াল করে দেখেন, তাহলে ওয়ান টু ওয়ান মানে কি, মানে একটা টেবিলের মানে ধরেন যে এখানে কিন্তু আমাদের চারটা টেবিল, তাই না? কাস্টমার টেবিল, কাস্টমার পেমেন্ট, তারপর হচ্ছে অর্ডার টেবিল, অ্যান্ড হচ্ছে আমাদের কাস্টমারের জন্য আমরা লগ ইনের একটা টেবিল রাখতে পারি, কাস্টমার লগ ইন ডিটেল হচ্ছে আমাদের আরেকটা টেবিল। দেখেন তাহলে এখানে তাহলে আমাদের এইখানে কিন্তু হচ্ছে টোটাল পাঁচটা টেবিল, একটা হচ্ছে কাস্টমার লগ ইন ডিটেল, কাস্টমার পেমেন্ট, অর্ডারস, আর একটা হচ্ছে প্রোডাক্টস। সো তাহলে এখন এখানে হচ্ছে দেখেন আমরা কিন্তু ওয়ান টু ওয়ান মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে যে একটা টেবিলের একটা রেকর্ড আরেকটা টেবিলের একটাই মাত্র রেকর্ডের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারে, তাই না? তাহলে এখানে কিন্তু এরকম হয় না যে ধরেন যে এই কাস্টমার টেবিলের যে কাস্টমার যে আপনার ইয়ে থাকবে আইডি থাকবে, অ্যান্ড এই কাস্টমার পেমেন্টও কিন্তু যে কাস্টমার আইডি থাকবে ওইটা কিন্তু আমাদের একটাই কিন্তু ইন্ডিভিজুয়াল রেকর্ড, তাই না? মাল্টিপল রেকর্ড কিন্তু আপনার হওয়া মানে বলতে গেলে কিন্তু পসিবল না, তো তাহলে আবার এখানে ধরেন এই যে কাস্টমার যে টেবিল, এই কাস্টমার টেবিলের সাথে কাস্টমার লগ ইনের কিন্তু আপনার যেই কানেকশনটা সেটাও কিন্তু আমাদের কিন্তু ওয়ান টু ওয়ান হওয়ার পসিবিলিটি বেশি। কারণ এইখানে ধরেন যে একটা কাস্টমার আইডি হচ্ছে 101, আমি বললাম যে আপনার এখানে একটা কাস্টমার আইডি হচ্ছে 101, এই 101 কিন্তু এই কাস্টমার লগ ইনে কিন্তু একটাই থাকবে, অ্যান্ড এইখানে হয়তো বা আপনার ওই কাস্টমারের মেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ডগুলো থাকবে, আর এখানে হচ্ছে কি আপনার নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, এগুলো থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে কাস্টমার টু কাস্টমার লগ ইনে কিন্তু কি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন আছে। সো ওয়ান টু ওয়ান রিলেশন আছে কোনটাতে,
কাস্টমার্স টু কাস্টমার লগইন, কাস্টমার্স টু কাস্টমার লগইন ডিটেল, এটা বলে দেই কাস্টমার লগইন ডিটেলে কিন্তু কি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন আছে। তারপর হচ্ছে ওয়ান টু মেনি। সো ওয়ান টু মেনি তো এটা অলওয়েজ যেটা হবে যে কাস্টমার টেবিলের সাথে কিন্তু অর্ডার যে টেবিলের কিন্তু ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে, কারণ আমাদের একটা কাস্টমার কিন্তু মাল্টিপল অর্ডার কিন্তু করতে পারে। তো তাহলে কাস্টমার থেকে কিন্তু কি আমাদের অর্ডার টেবিলে ওয়ান টু মেনি রিলেশনশিপ পসিবল। সো ওয়ান ইস টু এম, মানে ওয়ান টু মেনি, তাহলে এটা কী হবে জাস্ট মিনিট। সো তাহলে আমাদের এখানে হচ্ছে কাস্টমার থেকে অর্ডার টেবিলে কি আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। সো কাস্টমার্স টু অর্ডার্স, দেন হচ্ছে মেনি টু মেনি। সো মেনি টু মেনি যদি বলি দেখেন, তাহলে এখানে কিন্তু একটা জিনিস সিম্পলি থিঙ্ক করেন, আমাদের এখানে কিন্তু ধরেন অর্ডার টেবিলে আমরা হচ্ছে একটা ধরেন যে ফেস ওয়াশ সেল করলাম। ভালো করে বুঝেন কি বললাম, এই অর্ডার টেবিলে কিন্তু হচ্ছে আমরা একটাই মাত্র ফেস ওয়াশ হচ্ছে আমরা সেল করলাম। আবার এই প্রোডাক্টটা কিন্তু ধরেন যে আমাদের কিন্তু হচ্ছে ওই ফেস ওয়াশের কিন্তু একটাই মাত্র কিন্তু আমাদের কি বলে আপনার হচ্ছে এই ইনফরমেশন আছে, তাই না? তাহলে অর্ডার থেকে কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্ট টেবিলে মেনি টু মেনি করতে পারবো। আই থিঙ্ক মেনি টু মেনি পসিবল হবে না। আচ্ছা, যদি আমরা কাস্টমার থেকে প্রোডাক্ট করি, ধরেন সেম কাস্টমার কিন্তু আপনার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে। কি বলতে শুনে ভালো করে, একজন কাস্টমার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে। ধরেন একজন কাস্টমার হচ্ছে আপনার ফেস ওয়াশ কিনলো, ক্রিম কিনলো, হ্যাঁ, আপনার পারফিউম কিনলো, 3টে প্রোডাক্ট কিনলো। আবার এমনও হতে পারে ওই একটা প্রোডাক্ট একটা ফেস ওয়াশ 4জন ডিফারেন্ট কাস্টমার কিনলো। আই থিঙ্ক আমি কি বুঝতে পারি, এমন হতে পারে যে আপনার 3জন কাস্টমার হচ্ছে কি আপনার সেম প্রোডাক্ট কিনলো। ভালো করে বুঝেন কি বললাম, 3জন কাস্টমারই হচ্ছে আপনার ফেস ওয়াশ কিনলো। আবার এমনও কিন্তু হতে পারে যে আপনার 3টা ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে আপনার একজন কাস্টমারই কিনছে। তার মানে কি আমাদের এখানে কিন্তু কাস্টমার থেকেও প্রোডাক্টটা কিন্তু কি আমাদের ওয়ান টু মেনি হতে পারে, আবার প্রোডাক্ট থেকেও কিন্তু কাস্টমারের দিকে ওয়ান টু মেনি হতে পারে। তার মানে আলটিমেটলি কি আমাদের কাস্টমার থেকে প্রোডাক্ট টেবিলে কিন্তু কি আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ আছে। সো তাহলে এখানে আমরা বলতে পারি কাস্টমার্স টু প্রোডাক্টস। ব্যাস, এই হচ্ছে গেল আমাদের সিম্পল কনসেপ্ট। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো তাহলে এই পার্টটা আমাদের এখানে আমরা লিখতেছি না, মেনশন করা লাগতেছে না, মানে আমাদের এখানে এটা লেখা লাগতেছে না। এটা হচ্ছে আপনারা এমনি বুঝতে পারবেন এটা। সো এরপরে আমাদের বলেছে টিক ওয়ান বক্স টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ দ্যাট ক্যান নট বি directly implemented in a normalized relational database। কি বলছে, টিক ওয়ান বক্স টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ that cannot be directly implemented in a normalized relational database many to many। কারণ দেখেন নর্মালাইজ ডেটাবেসে কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের একটা টেবিলের প্রাইমারি কির সাথে কিন্তু আমাদের আরেকটা টেবিলের ফরেন কি এর কিন্তু আমাদের কানেকশন থাকে। তার মানে এখানে আমাদের নর্মালাইজে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওয়ান টু ওয়ান বা আমাদের ওয়ান টু মেনি কিন্তু আমাদের কিন্তু সবসময় থাকে, মেনি টু মেনি কিন্তু কখনো থাকে না। ইভেন এটা কিন্তু আপনার ইমপ্লিমেন্ট করাটাও কিন্তু ইজি না। সো তার মানে আমাদের নর্মালাইজেশন প্রসেসে কিন্তু কি আমাদের মেনি টু মেনিটাই কিন্তু হচ্ছে কি আমরা ডিরেক্টলি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো তার মানে এখানে মেনি টু মেনিটা হচ্ছে মেনিটাই হচ্ছে আমাদের চেকমার্কটা হবে। তো ফাইন। সো এরপরে দেখি, এরপর হচ্ছে আমাদের এখানে গিয়ে দেওয়া আছে ববি ওয়ান্টস টু নেম হিজ ডেটাবেস শপ অর্ডার্স। সো ডেটাবেসের নেম হচ্ছে শপ অর্ডার। সো রাইট আর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ statement to define a new database
উইথ দ্য নেম শপ অর্ডার। সো এটা তো সিম্পল থিম, যে আপনাকে বলছে যে ডেটাবেসটা আমরা কিভাবে হচ্ছে ডিফাইন করব, সেটার জন্য আপনাকে এসকিউএল মানে ডিডিএল লিখতে হবে। ডিডিএল কিন্তু হচ্ছে কি আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে কি যেখানে হচ্ছে আমরা টেবিল ডিফাইন করি, ডেটাবেস ডিফাইন করি, মানে ক্রিয়েট টেবিল, তারপরে ক্রিয়েট ডেটাবেস, এইগুলো হচ্ছে কি আমাদের ডিডিএল। আর তারপরে হচ্ছে আমাদের সিলেক্ট, ফ্রম, হোয়ার, এগুলো যেই আমাদের এই টাইপের যে এসকিউএলগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো আমাকে বলছি জাস্ট আমাকে write a DDL statement to define a new database with the name shop order. So আমি এখানে সিম্পলি কি লিখবো, create database shop order, শেষ, কাজ শেষ, এইটুকুই আপনাকে লিখতে বলছে, create database shop orders। আমরা এটাকে সেমিকোলন দিয়ে এন্ড করে দিব, কারণ আমাদের এখানে যেহেতু আমাদের একটাই মাত্র এসকিউএল কমান্ড, সো আমরা এটাকে সেমিকোলন দিয়ে এন্ড করব। সো এই যে আমাদের এখানে এটা 1 মার্কসের জন্য গেল। দেন এখানে বলেছে আর ডেটাবেস হ্যাজ আ ডেটা ডিকশনারি, গিভ 3 আইটেমস দ্যাট আর স্টোর ইন আ ডেটা ডিকশনারি। সো এইবার হচ্ছে আমাকে বুঝতে হবে ডেটা ডিকশনারি জিনিসটা কি। এটা কিন্তু আপনি বুঝেন অলরেডি ডেটা ডিকশনারি, আমি জাস্ট সিম্পলি বলে দেই, বা আমি এখান থেকে আমি কনসেপ্ট নিয়েছি যে ডেটা ডিকশনারি কিন্তু হচ্ছে আমাদের আমাদের মনে করেন যে মানে আমাদের একটা ডেটাবেজে হচ্ছে আমাদের যে টেবিলগুলো থাকে ওই টেবিলগুলোর নেম, ফিল্ডের নেমগুলো, তারপরে কী কী টাইপের আমার থাকে, আমাদের কী কী টাইপের ডেটা থাকে, আমাদের সেখানে হচ্ছে কী আমাদের কী থাকবে, প্রাইমারি কি কোনটা, ফরেন কি কোনটা, এই এন্টায়ার এই যত ধরনের ইনফরমেশন আছে সব কিছুকে আমরা একসাথে কী বলি, ডেটা ডিকশনারি। সো আমি এটাকে বলি যে ডেসক্রাইব ডেটা ডিকশনারি বেসড অন এ লেভেল। সো ডিফাইন করতে থাকো, আমি তো তখন হচ্ছে এখানে একটু আমরা এটাকে সাজায় লিখে ফেলি। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার সি। সো আমরা সি থেকে আমরা স্টার্ট করব। সো এটা সি হবে, নট বি। সো এখানে হচ্ছে আমরা দেখব ডেটা ডিকশনারি। সো ডেটা ডিকশনারি কনসেপ্টটা আমরা এখানে লিখে ফেলবো, ডিকশনারি। সো দেখে আসি তারা কি লিখেছে এখানে। দেখেন, a data dictionary is a central story of information about the structure of data in a database। খুব সুন্দর একটা ডেফিনেশন কিন্তু এখানে দিয়েছে। সো আমরা এটাকে আমরা এখানে কপি করে দিই, এন্ড এটা কিছু কি পয়েন্টস যদি আমরা এখানে মেনশন করি, সেখানে আমাদের কিছু কি পয়েন্ট অলরেডি দিয়ে দিছে। They describe its field name and then stores relationship between different tables, helps the database designer to programmers understand how data is organized। এই টাইপের কিছু দিয়ে দিচ্ছে এক্সাম্পল। সো আমরা এটা এখানে সিম্পলি মেনশন করে দিতে পারি। এইগুলো হচ্ছে আমাদের মেইন থিম ফর ডেটা ডিকশনারি। এবার চাই আমরা কোশ্চেনটা দেখি যে আমাদের কোশ্চেনে কি বলছে। গিভ থ্রি আইটেমস দ্যাট আর স্টোরড ইন আ ডেটা ডিকশনারি। সো আমাদের হচ্ছে ডেটা ডিকশনারির আইটেমগুলো হচ্ছে আমাকে মেনশন করতে বলছে। সো আমরা এখানে এটাও মেনশন করে দিই যে আইটেমস অফ ডেটা ডিকশনারি। আইটেমস অফ ডেটা ডিকশনারি। সো আমাদের ডেটা ডিকশনারিতে অনেক আইটেম আছে, অনেক অনেক। সো যেমন আমরা বলতে পারি যে টেবিল নেম, তারপর হচ্ছে ফিল্ড নেম, তারপর হচ্ছে আমাদের ডেটা টাইপ, তারপর হচ্ছে ভ্যালিডেশন চেক, বা এটা কিছু বলতে পারি ভ্যালিডেশন টাইপ, দেন হচ্ছে আমাদের প্রাইমারি কি, ফরেন কি, তারপর হচ্ছে রিলেশনশিপস, যে 1 to 1 1 to many, এইগুলা রিলেশনশিপস, অনেক কিছু আছে। হ্যাঁ, এই লিখলে হচ্ছে বেশি লাগবে না। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমাদের কনটেক্সট গেল এইটা। এবার যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 8। সো 8 আমাদের এখানে লিখতে হবে, এটা আমরা এমনি পারবো। এখানে বলেছে দি আউটপুট ইজ 1 অনলি হোয়েন বোথ ইনপুটস আর 1। ভালো করে বলছেন, এখানে বলেছে টিক 1 বক্স ইন ইচ রো টু আইডেন্টিফাই দ্য লজিক গেট দ্যাট ইচ স্টেটমেন্ট ডিসক্রাইব। সো আমরা কিন্তু এখানে মাল্টিপল ইউজ করতে পারবো না। হ্যাঁ, দ্য অনলি আউটপুট ইজ 1, দ্য আউটপুট ইজ অন অনলি হোয়েন বোথ ইনপুটস আর, মানে আপনাকে বলেছে যখন ইনপুট
ওয়ান ওয়ান হবে তখনই কেবল আপনার কি হবে আউটপুট ওয়ান হবে। এইটা কিন্তু শুধুমাত্র কিন্তু আমাদের অ্যান্ড গেটেই পসিবল, অন্য কোনো গেটে কিন্তু পসিবল না। হ্যাঁ, সো তার মানে এটা কিন্তু আমাদের কি হবে অ্যান্ড গেট হবে। তারপরে বলেছে দ্য আউটপুট ইজ, বলতে পারেন যে স্যার বাকি এগুলো কেন হবে না সেটা দেখাই দিই। ন্যান্ড গেটে কিন্তু আমাদের ওয়ান আর ন্যান্ড গেটে কিন্তু আমাদের ওয়ান ওয়ান যদি দিই তাহলে আমাদের আসবে জিরো। নর গেটে যদি আমরা ওয়ান ওয়ান দেই তাহলে কিন্তু হচ্ছে আমাদের জিরো আসবে, নর গেটেও জিরো আসবে। এক্স অর গেটে যদি আমরা ওয়ান ওয়ান দেই তাহলেও কিন্তু জিরোই আসবে। অর গেটে কিন্তু যদি আমরা ওয়ান ওয়ান দেই তাহলে ওয়ান আসবে, বাট অর গেটে কিন্তু কি আমাদের কিন্তু অর গেটে কিন্তু আমাদের জিরো ওয়ান যদি দেই তাহলেও কিন্তু ওয়ান আসবে। বাট আমার কোশ্চেনে বলছে কি যে অনলি হোয়েন বোথ ইনপুটস আর ওয়ান। সো তার মানে এটা কিন্তু শুধুমাত্র অ্যান্ড গেটেই পসিবল। সো এই জন্য এখানে আমরা অ্যান্ড গেটে টিক দিব। সেকেন্ডে বলেছে দ্য আউটপুট ইজ ওয়ান অনলি হোয়েন বোথ ইনপুটস আর ডিফারেন্ট। তার মানে যখনই হচ্ছে আপনার ইনপুট হবে জিরো ওয়ান আর না হলে ওয়ান জিরো, তখনই কিন্তু আমাদের আউটপুট কি আসবে ওয়ান আসবে। তার মানে ওয়ান ওয়ান যদি হয় অ্যান্ড জিরো জিরো যদি হয় তাহলেও কিন্তু কি আমাদের ইনপুট আমাদের আউটপুট কিন্তু ওয়ান আসবে না। সো তার মানে এটা হচ্ছে আমাদের এক্স অরে যাবে, কারণ আমরা জানি এক্স অরে কি হয় সেম ইনপুট থাকলে আউটপুট জিরো, ডিফারেন্ট ইনপুট থাকলে আমাদের আউটপুট ওয়ান আসে এক্স অরে। তাহলে এখানে এক্স অরে ঠিক হবে। দেন বলেছে দ্য আউটপুট ইজ ওয়ান অনলি হোয়েন বোথ ইনপুটস আর জিরো। তাহলে আউটপুট ওয়ান হলে ইনপুট জিরো হবে অনলি যখন ইনপুট আর জিরো। তার মানে যখনই আপনার ইনপুট হবে জিরো জিরো তখনই আপনার কি হবে আপনার আউটপুট ওয়ান, আর না হলে আপনার কি হবে বাকিগুলোতে আপনার আউটপুট হবে জিরো। এটা কিন্তু হচ্ছে আমাদের আপনার যদি চেক করি চলেন। সো অ্যান্ড গেটে যদি আমরা জিরো জিরো দেই তাহলে আউটপুটে কি আসবে জিরো আসবে, তাহলে তো হবে না। ন্যান্ড গেটে যদি আমরা দিই জিরো জিরো তাহলে আউটপুটে কিন্তু কি আমাদের ওয়ান আসবে, বাট ন্যান্ড গেটে কিন্তু কি আমাদের ওয়ান জিরো দিলেও ওয়ান আসবে, আবার জিরো ওয়ান যদি দিই তাহলেও কিন্তু কি আমাদের ন্যান্ড গেটে ওয়ান আসবে। তাহলে ন্যান্ড দিলেও হচ্ছে না। নর যদি দেখি, নরে কিন্তু আমরা যদি জিরো আর জিরো দিই তাহলে তাহলে কিন্তু আমাদের ওয়ান আসবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ওয়ান আসবে না। হ্যাঁ, তাহলে নর গেটে কিন্তু পসিবল, কারণ শুধুমাত্র নর গেটে কিন্তু যখন আমরা জিরো জিরো দিব ইনপুট তখনই ওয়ান আসবে, আর না হলে জিরো ওয়ান যদি দিই তাহলেও জিরো আসবে, ওয়ান জিরো দিলে তাহলেও আসবে জিরো, ওয়ান ওয়ান দিলেও তাহলেও কিন্তু কি জিরোই আসবে। শুধুমাত্র জিরো জিরো দিলে তখনই আসবে ওয়ান, কিসে আসবে নর গেটে। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের নর গেট। সো আমাদের এখানে নর গেট ঠিক হবে। ব্যাস, তো এই হচ্ছে আমাদের শেষ হলো। সো এই গেল আমাদের মোটামুটি তাহলে কোয়েশ্চেন সলভ। অ্যান্ড আমি হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে সেন্ড করে দেবো, আপনারা সুন্দর করে রিভিশন দিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমাদের কিছু কনসেপ্ট কিন্তু আমাদের রিভাইজ দেওয়া হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে ভালো করে স্টাডি করেন। আমরা নেক্সটে হচ্ছে আমরা এটা তো সলভ করেছি কোনটা S21 ভ্যারিয়েন্ট 11। আমরা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা ভ্যারিয়েন্ট 2 নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ।